বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। প্রিয় ছাত্রীরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের যে বিষয়বস্তুটা আমি পড়াবো সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তা। এ পর্বে আজকে আমি যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের যা রাষ্ট্রদর্শনের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, যাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে অভিহিত করা হয়। তার নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি তিনি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশোর মতোই এক উজ্জ্বল নক্ষত্র। সাধারণভাবে তাকে বলা হয় দ্য ফার্স্ট মডার্ন পলিটিক্যাল থিঙ্কার এবং তিনি হলেন আধুনিক যুগের প্রবক্তা। আমরা জানি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা যখন তোমরা পড়েছ অনার্স প্রথম বর্ষে, তখন তোমরা শুনেছ যে রাষ্ট্রচিন্তাকে তিনটা পর্যায়ে ভাগ করা হয়। এক হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো চিন্তার ধারাবাহিকতায় প্রাচীন যুগ ও মধ্যযুগের সেতু পেরিয়ে পদার্পণ করেছে আধুনিক যুগে। আধুনিকতা একটা আপেক্ষিক প্রত্যয় এবং চলমান প্রক্রিয়া। প্রফেসর বার্কি মতে কেউ সঠিকভাবে জানে না কখন মধ্যযুগ শেষ হয়েছিল এবং নতুন যুগ শুরু হয়েছিল। সমস্ত উত্তরগুলো আবেগ নির্ভর অযৌক্তিক উপাদান ধারণ করে আছে। তো আমরা জানি যে এই যে আধুনিক যুগটাকে আমরা বলে থাকি যে যুক্তির যুগ, অর্থাৎ মধ্যযুগটা যেমন একটা অরাজনৈতিক যুগ বলে আমরা অভিহিত করেছি, কারণ মধ্যযুগে ধর্মের একেবারে অপ্রতিহত প্রাধান্য ছিল, সেখানে যুক্তির প্রাধান্য ছিল না বললেই চলে। সেই যুগে নিকোলো ম্যাকিয়াভেলি তার যে অনন্য সাধারণ অবদান রেখেছেন, চিন্তার যে আবদ্ধ অবস্থা থেকে বেরিয়ে তিনি যে এক নতুন যুগের উত্তরণের জন্য বাস্তবতাকে অধিক গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ চিন্তাশীলতার ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব? বাস্তবতার নিরিখেই আমরা সব চিন্তা করব। এরকম ভাবনা থেকেই তিনি তার নৈতিকতা সম্পর্কে, ধর্ম সম্পর্কে, রাজার চরিত্র সম্পর্কে যে মতামতগুলো দিয়েছে তা একদিকে যেমন গ্রহণযোগ্যতা পেয়েছে, অপরদিকে একেবারে তাকে একটা বিতর্কিত অবস্থানে নিয়ে গেছে। অর্থাৎ নৈতিকতার প্রশ্নবাণে তিনি জর্জরিত হচ্ছেন। তো যাই হোক, আমরা একটু ঘুরে দেখি যে তৎকালীন অবস্থায়, অর্থাৎ ম্যাকিয়াভেলি যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় ইতালির অবস্থাটা কী ছিল। অর্থাৎ তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছেন 1469 সালে। কারণ আমরা জানি মানুষের সমগ্র চিন্তা ভাবনা তার সমসাময়িক অবস্থাকে উপেক্ষা করতে পারে না। অর্থাৎ সমসাময়িক অবস্থা মানুষের চিন্তার ক্ষেত্রে এক গভীরভাবে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা দেখে নিই যে ম্যাকিয়াভেলির সময় তখনকার ইতালির অবস্থাটা কী ছিল। তার আগে জেনে নেই তার শিক্ষা জীবন সম্পর্কে। অর্থাৎ 1469 সালে তিনি ইতালির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করার পরে 1494 সালে মাত্র 25 বছর বয়সে ইতালির ফ্লোরেন্সের বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রশাসনিক প্রধান নিযুক্ত হন এবং পদমর্যাদায় তিনি ইতালি ইউরোপের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপনে সক্ষম হন। ফলে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান অর্জনের সুযোগ হয় এবং তিনি দেখেছেন যে তার পারপার্শ্বিক যে রাষ্ট্রগুলো আছে তাদের অবস্থা কী এবং ইতালির অবস্থা কী, এবং ইতালির বিদ্যমান অবস্থার, অর্থাৎ ইতালির যে ঘোর দুর্দিন চলছিল তখনকার অবস্থা কিভাবে উত্তরণ ঘটিয়ে তিনি অন্যান্য রাষ্ট্রের সাথে মানে একটা সক্রিয় একটা পজিটিভ একটা পররাষ্ট্রনীতি বা কূটনীতি সম্পর্কে স্থাপন করে কিভাবে তিনি তার জাতিকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পারেন, কিভাবে তার সমসাময়িক অবস্থার সমস্যাগুলোকে তিনি উত্তরণ ঘটাতে পারেন, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু তার রাজনৈতিক দর্শনকে খুব গভীরভাবে প্রভাবিত করেছে। তো তার রাজনৈতিক দর্শনকে আমরা আলোচনার আগে আমরা যদি তৎকালীন অবস্থাটাকে একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে আমাদের কাছে বুঝতে খুব সহজবোধ্য হবে যে কেন তিনি ধর্ম, নৈতিকতা সম্পর্কে, রাজার চরিত্র সম্পর্কে এরকম বিতর্কিত মতবাদ দিয়েছেন বা
বিতর্কিত হলো তা বর্তমান সময়ে যুক্তিযোগ্য বা কারো কাছে গ্রহণযোগ্য, কারো কাছে বিতর্কিত, এরকম একটা অবস্থা কেন হয়েছে? তাহলে আমরা একটু জেনে নিই যে তৎকালীন অবস্থাটা কী ছিল এবং তার প্রেক্ষিতে তিনি কী মতামত ব্যক্ত করেছেন। আমরা দেখি তখনকার অবস্থাটা কী ছিল, খণ্ড বিখণ্ড ইতালি এবং ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদ। তো তখন আমরা দেখেছি যে ইতালি তখন ম্যাকিয়াভেলি যখন সেখানে দায়িত্ব গ্রহণ করেন, বৈদেশিক বিভাগে যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন ইতালি 5টা ভাগে বিভক্ত ছিল। সবসময় তারা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকত। এই অবস্থা তাকে জাতীয়বাদী ভাবধারার উজ্জীবিত হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন। তিনি অনুভব করেন জাতীয় ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব না। এরপরে আমরা দেখি যে তৎকালীন সামাজিক অবস্থা এবং মানব চরিত্র। মানব চরিত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ আমরা আজকে জাতীয় রাষ্ট্রের কথা যদি দেখি যে একটা দেশের একটা জাতির উন্নয়ন নির্ভর করে সে জাতির চরিত্রের উপরে। কারণ একটা দেশের জাতি ছাড়া, জাতি হচ্ছে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ উপাদান। সেই জাতি সেই দেশের মানব সম্পদ হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ জাতীয় চরিত্রের উপরে নির্ভর করে জাতি কতটা সমৃদ্ধি অর্জন করবে। কিন্তু আমরা তখন দেখি যে সমসাময়িক ইতালিতে তখন হত্যা, সততা ও নিষ্ঠতা ছিল একটা প্রাত্যহিক ঘটনা। ন্যায় ও নীতিবোধের কোনো মূল্যই সেখানে ছিল না। স্বার্থপরতা তখন নবরূপ ধারণ করেছিল। সমাজের এহেন অবস্থা প্রত্যক্ষ করে মানব চরিত্র সম্পর্কে তিনি বলেন, মানুষ অত্যন্ত স্বার্থপর, প্রতারক ও হিংসুটে এবং লোভী। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ তার পিতৃহন্তাকে সহজে ক্ষমা করতে পারলেও তার পৈতৃক সম্পত্তির হরণকারীকে সে ক্ষমা করতে পারে না। এরপরে আমরা দেখি যুক্তিবাদী এবং অভিজ্ঞতাবাদী। ম্যাকিয়াভেলিকে নবজাগরণের সন্তান বলা হয়। 16 শতাব্দীতে নবজাগরণের ফলে ইতালিতে যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায় তার বাস্তব প্রতিফলন ছিল ম্যাকিয়াভেলির রাষ্ট্রদর্শনে। এ সময় মানুষের যুক্তিবাদিতা, অনুসন্ধিৎসা এবং অজানাকে জানার আগ্রহ বেড়ে যায়। এই প্রবণতা তাকে যুক্তিবাদী এবং অভিজ্ঞতাবাদীতে পরিণত করে। তাই তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তা ইতিহাস ও অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করে দেখেন। এখনও আমরা দেখি যে এখন বর্তমান যুগের মানুষ কোনো সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে অবশ্যই তার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগায়, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতাকে এবং যুক্তিকে যদি সে কাজে না লাগিয়ে কোনো একটা পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনাটা অনেকাংশেই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যুক্তিবাদী, জড়বাদী দৃষ্টিভঙ্গি এবং ম্যাকিয়াভেলি। জড়বাদিতা কি? নবজাগরণের ফলে মানুষের ভিতরে এক ব্যাপক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনই ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তার উপজীব্য বিষয়ে পরিণত হয়। কারণটা হচ্ছে যে আমরা জানি মধ্যযুগ বলতেই আমরা বুঝেছি যে মধ্যযুগ মানেই হচ্ছে একটা অরাজনৈতিক যুগ। মধ্যযুগের মানুষের যে ধর্মীয় যে শৃঙ্খল, যা মানুষের চিন্তা জগতের ক্ষেত্রে একটা আবদ্ধ অবস্থা তৈরি করে, চিন্তার যে গতিশীলতা সেটা বিনষ্ট করে দেয়। সুতরাং ম্যাকিয়াভেলি উপলব্ধি করলেন যে জনমানুষের মনে যে অবস্থা বিরাজমান, অর্থাৎ তাদের ভিতরে থেকে যে মানে বর্তমান অবস্থা সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা বা একটা বিরুদ্ধে যে মনোভাব, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে মানুষকেই কাজে লাগাতে হবে। মানুষের চিন্তা চেতনা, মানুষের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে তার বাস্তবসম্মত উপায় নির্ধারণ করতে হবে। সেই আলোকে তিনি কী করেছেন? নবজাগরণের দর্শনকে তিনি অস্বীকার করেননি, প্রয়োজনে ব্যবহার করেছেন। ব্যক্তি বা রাষ্ট্র বা প্রশাসনকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এরপরে আমরা দেখি ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্র ও নবজাগরণ। অ্যালান বন্ড বলেছেন, নবজাগরণের প্রচণ্ড স্রোতের মুখে পরম্পরাগত খ্রিস্ট ধর্ম ভেসে যেতে লাগলো। কারণ আমরা জানি মানুষ তার কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে না যদি তার প্রবাহ স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। সে তার একটা নির্দিষ্ট অবস্থানে সবসময় চিরস্থায়ী হয় না, কোনো একটা পরিবর্তনের স্রোতে তাকে ভেসে যেতেই হয়। সে একই অবস্থানে সবসময় দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা দেখি যে ইতালিতে প্রাচীন রোম যেমন ধ্বংসস্তূপে পরিণত ছিল, খ্রিস্ট ধর্ম এবং গির্জার অবস্থা অনেকটা সেরূপ আকার ধারণ করেছিল। ইতালির বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেবতত্ত্ব বিদায় নিয়েছিল, তবে দর্শন চিন্তা ও জড়বাদী চিন্তা
সেখানে পাশাপাশি অবস্থান করতে তেমন অসুবিধা হতো না। এই অবস্থা ম্যাকিয়াভেলিকেও ব্যাপকভাবে নাড়া দেয়। তাই তিনি মত ব্যক্ত করেন যে একমাত্র ধননিরপেক্ষ রাষ্ট্রই মানুষের সার্বিক কল্যাণ সাধন করতে পারে, কারণ রেনেসাঁর ফলে মানুষের মাঝে জড়বাদী সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং অর্থব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার ঘটে। তাই ম্যাকিয়াভেলিও ভাবলেন রাজনীতি থেকে ধর্মকে পৃথক করতে পারলেই রাষ্ট্রের উন্নতি সম্ভব। এরপরে হয়েছে জাতীয় সেনাবাহিনী, অর্থাৎ একটা দেশের যদি সেনাবাহিনী বা আমাদের যে মানে শক্তিশালী, অর্থাৎ যেটা কী করবে, আমাদের পরাশক্তির আক্রমণ থেকে আমাদের রক্ষা করবে, অর্থাৎ যে রাষ্ট্রীয় যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর অবস্থান যদি শক্তিশালী না হয়, তাহলে সেই রাষ্ট্র যে কোনো সময় একটা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। অর্থাৎ জাতীয় ঐক্য নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন খুবই দরকার, যেটা রাষ্ট্রীয় ঐক্যের জন্য আমাদের, অর্থাৎ যেটা পরাশক্তির আক্রমণ থেকে রক্ষা করবে বা যে কোনো শত্রুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করতে পারে। যেহেতু ইতালি তখন একটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, তাহলে বিশৃঙ্খল অবস্থা থেকে পরিত্রাণের জন্য তার জাতীয় ঐক্য সুদৃঢ়করণের ক্ষেত্রে একটা শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তার কথা তিনি অনুভব করেন। এরপরে হচ্ছে শক্তির রাজনীতি, কারণ তিনি জনগণের চরিত্র বিশ্লেষণ করে দেখেছেন যে জনগণকে যদি কোনো নৈতিকতার কথা বলা হয়, ধর্মের কথা বলে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে ব্যর্থতার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র শক্তি হচ্ছে রাজার একমাত্র অস্ত্র। সেই ভিত্তিতে তিনি বলেছেন যে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের বা রাজার শক্তিশালী একটা অবস্থানে থাকতে হবে। এরপরে তিনি বলেছেন জাতীয় ঐক্যের কথা, অর্থাৎ ম্যাকিয়াভেলি জাতীয় ঐক্যের প্রসঙ্গে যদি আমরা আসি, যে তৎকালীন ফ্রান্স এবং স্পেনের জাতীয় ঐক্য ছিল সুদৃঢ়, এরা উত্তরোত্তর উন্নত এবং সমৃদ্ধ জাতিতে পরিণত হচ্ছিল, কিন্তু ইতালি ছিল ব্যতিক্রমধর্মী অবস্থা। তার মতে ইতালির জাতীয় ঐক্যকে যদি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার মতো ধর্মীয় উপাদানে প্রবল শক্তি থাকা সত্ত্বেও একমাত্র পোপের স্বার্থপর ও দেশাত্মবোধ বর্জীয় তৎপরতার জন্য সে ঐক্য অসম্ভব হয়ে পড়ে। প্রধানত এই কারণেই তিনি রাজনীতিকে ধর্ম এবং নৈতিকতার বেড়াজাল থেকে মুক্ত থেকে ইতালিকে স্পেন ও ফ্রান্সের ন্যায় শক্তিশালী জাতীয় রাষ্ট্রে পরিণত করার জন্য চরম ক্ষমতা সম্পন্ন রাজার কথা বলেন। সর্বোপরি বহুধা বিভক্ত ইতালিকে কিভাবে একটি জাতীয় রাষ্ট্রে পরিণত করা যায়, তাই ছিল তার রাষ্ট্রচিন্তার মূল লক্ষ্য। এরপরে আমরা দেখি যে আধুনিক কূটনীতি হচ্ছে একটা রাষ্ট্রের উন্নয়নের শক্তিশালী হাতিয়ার। কারণ আমার যদি প্রতিবেশী বা অন্যান্য রাষ্ট্রের সাথে যদি আমি কূটনীতিক তৎপরতা বা কূটনীতিক সম্পর্ককে যদি জোরদার করতে পারি, পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমার জাতীয় ঐক্য বা আমার জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে আমি যদি কূটনীতিক প্রক্রিয়াটাকে চালু রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি, বা এক্ষেত্রে যদি আমি দক্ষ কূটনীতি অর্থাৎ সফল কূটনীতিক প্রচেষ্টা যদি চালাতে পারি, এটা হবে একটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। সেই প্রেক্ষিতে তিনি বিভিন্ন তার কর্মজীবনে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কূটনীতি সম্পর্কে অত্যন্ত বাস্তবধর্মী মতবাদ ব্যক্ত করতে পেরেছে। তার মতে সঠিক লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পন্থাই উৎকৃষ্ট। কূটনীতির ক্ষেত্রে তার এই নীতির প্রতিফলন আজ আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। অর্থাৎ কূটনীতির বিষয়টা এরকম যে আমি আমার পাশাপাশি বা অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, কিন্তু সেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমি একটা নীতি অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমি আমার নিজের স্বার্থ বজায় রেখে বন্ধুত্ব মানি এই না যে আমি আমার বন্ধুর জন্য নিজের স্বার্থকে জলাঞ্জলি দেব। যেমন তুমি পরীক্ষা হলে যদি তুমি মনে করো যে আমার বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, আমার বন্ধুকে সাহায্য করতে হবে, তখন তুমি তোমার নিজের লেখা বাদ দিয়ে তুমি তোমার বন্ধুকে পুরোটা সময় সাহায্য করলে, পরিশেষে দেখা গেল কি তোমার ওই সাবজেক্টে ফেল আসলো, তাহলে তুমি কি এই বন্ধুত্ব কন্টিনিউ করতে পারবে না? তখন তো কন্টিনিউ করতে পারবে না। তাহলে কূটনীতির বিষয়টাই হচ্ছে এরকম যে নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে কীভাবে পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রাখা যায়, এটাই হচ্ছে কূটনীতিক তৎপরতা বা সাফল্যের একটা অন্যতম উৎস। এরপর হচ্ছে সরকারের শ্রেণীবিভাগ।
তৎকালীন ইতালিতে যখন মূল্যবোধের চরম অবক্ষয় চলছিল, রাজনীতি ক্ষেত্রে যখন একটা বিশাল একটা বিশৃঙ্খলা একটা অবস্থা দেখা দেয়, তখন এই অবস্থা উত্তরণের জন্য তিনি দ্য প্রিন্স গ্রন্থের মধ্য দিয়ে শক্তিশালী রাজার কথা উল্লেখ করে রাজতন্ত্রের পক্ষে মত ব্যক্ত করেন। অর্থাৎ সরকারের শ্রেণী বিভাগে আমরা দেখি যে কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে। আমরা যেমন এখন বলি যে একনায়কতন্ত্র আছে, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে। তো বিভিন্ন প্রেক্ষাপটে তিনি চিন্তা করে দেখেছেন যে একটা বিশৃঙ্খল জাতিকে যদি উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে হয়, অর্থাৎ তাকে যদি প্রথমে ঐক্যবদ্ধ করার দরকার হয়, তখন সেক্ষেত্রে রাজতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ উপায়। আর যখন একটা জনগণের একটা রাষ্ট্রে যখন শৃঙ্খলা ফিরে আসে, শান্তি ফিরে আসে, জাতি ঐক্য প্রতিষ্ঠিত হয়, তখন তিনি সেখানে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থাই উত্তম হবে, যা তিনি ডিসকোর্স গ্রন্থে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা দেখতে পাই যে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তায় রেনেসাঁর প্রভাব ছিল সুস্পষ্ট, এবং তিনি এই নবজাগরণকে উপেক্ষা করতে পারেন নাই। অর্থাৎ নবজাগরণের স্রোতেই তিনি চিন্তা করেছেন যে কোন পদ্ধতি অবলম্বন করা তৎকালীন সময় তার জন্য খুব বেশি জরুরি, এবং তিনি এই আন্দোলন জীবন, স্বাধীনতা, রাষ্ট্র, সমাজ, ধর্ম প্রকৃতির সম্পর্কে মানুষের ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। অর্থাৎ এই সাংস্কৃতিক আন্দোলনের স্রোতে তিনি একাত্মতা ঘোষণা করেছেন, নিজেকে বদলেছেন, তার রাষ্ট্র দর্শনকে পাল্টিয়েছেন। যখন যেটা পাল্টানোর জন্য উপযোগী মনে হয়েছে তখনই সেটা পাল্টিয়েছেন। কখনো তিনি ধর্মকে একটা ভালো ব্যবস্থা বলেছেন, আবার কখনো বলেছেন ধর্ম রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, আবার বলেছেন এটা জনগণের জন্য নৈতিকতা ভালো, আবার বলেছেন রাষ্ট্রের জন্য নৈতিকতা না, রাজার জন্য নৈতিকতার কোনো দরকার নেই। তাহলে এইভাবে একটা তার চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা একটা মাঝে মাঝে একটা বিপরীত অবস্থা লক্ষ্য করছি। অর্থাৎ কখনো তিনি একটাকে পজিটিভ বলেছেন, একই জিনিসকে আবার নেগেটিভ বলেছেন, কারো ক্ষেত্রে প্রযোজ্য বলেছেন, কারো ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছেন। অর্থাৎ সব কিছুই হয়েছে তৎকালীন তার সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটকে সামনে রেখেই তিনি তার চিন্তার গতিধারা সময় সময় বদলেছেন। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের পরবর্তী ক্লাসে আমি ম্যাকিয়াভেলির রাষ্ট্রদর্শনে ম্যাকিয়াভেলির অবদান নিয়ে আলোচনা করব, এবং এ প্রসঙ্গে তার ধর্ম সম্পর্কে, নৈতিকতা সম্পর্কে, রাজার চরিত্র সম্পর্কে তার মতামত কি সেটা আমি ব্যাখ্যা করব।